আসসালামু আলাইকুম এভরিওয়ান। অজানা তোমার ভালোবাসা গল্পের 15 নম্বর পার্ট। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। আবিহা বলে, মেঘ তোর হাতে কি হয়েছে, ব্যান্ডেজ করা কেন? মেঘ তার হাতের দিকে তাকায়। কালকে রাতের ঘটনার কথা মেঘের মনে পড়ে। সাথে সাথে তার চোখ মুখে থাকা হাসি বিলুপ্ত হয়ে যায়। মেঘ সত্যি কথা বলতে পারবে না আবিহাকে, তাই মিথ্যা অজুহাত দিয়ে বলে ওঠে, কালকে রাতে হঠাৎ করে ওয়াশরুমে পড়ে গিয়েছিলাম। ওয়াশরুমের দরজার চিপায় হাত চলে যায়, সামান্য একটু কেটে গিয়েছে। আবিহা মেঘের কেটে যাওয়া হাত আলতো হাত ধরে বলে, তোর নিশ্চয়ই অনেক ব্যথা লেগেছে মেঘ। শরীরের ব্যথা সকলে দেখতে পায়, কিন্তু মনের ক্ষত না। মেঘের মনে যে ব্যথায় প্রতিনিয়ত রক্তক্ষরণ হচ্ছে তা শুধু মেঘ অনুভব করে। মেঘ দীর্ঘশ্বাস ছেড়ে বলে ওঠে, কিছু কিছু আঘাত সবসময় কষ্ট আর ব্যথা দেয় না, জীবনে আঘাত পাওয়া খুব জরুরি। যখন কষ্ট দুঃখের ব্যথায় মানুষকে দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন মানুষ ঘুরে দাঁড়ায়। মনের সকল বাধা নিপত্তির সাথে একাই লড়াই করে, আবার একাই নতুন জীবন শুরু করে। মেঘের কথা আবিহা বুঝতে পারে না, তার বোঝারও কথা না। আবিহা শুধু মেঘকে সান্ত্বনা দেয়, যাতে সে তার মনের কোনো দুঃখ কষ্ট লুকিয়ে রাখে। যদি কোনো কষ্ট থাকে তবে যেন তার সাথে শেয়ার করে, কিন্তু মেঘ মুখ ফুটে কিছুই বলে না। সে মিষ্টি হাসি দিয়ে বোঝায় তার মনে কোনো কষ্ট নাই। মেঘ আর আবিহার কথার মাঝে নিচ থেকে সকল কাজিনের মেঘকে ডাক দিতে থাকে। বোর এসেছে, মেঘকে যেতে হবে। সকালে যা পরিকল্পনা করেছে তা সফল করতে হবে। মেঘ আবিহার রুম থেকে বের হয়, নিচে চলে যায়। রিসোর্টের গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে কারান আর আদ্রিয়ান সহ বন্ধু বান্ধব। আবিহার মা তৃপ্তি বেগম তাদের গাড়ি থেকে মিষ্টি আর আংটি দিয়ে নামায়। কারান আর আদ্রিয়ান একই গাড়িতে রয়েছে, তারা একসাথে নামে। কারান গাড়ি থেকে নেমে গেট দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করতে যাবে, তখন আবিহার কাজিনরা তাদের আটকে দেয়। আরে কারান ভাই, কোথায় যাচ্ছেন? কারান যেহেতু কাজিনদের আগে থেকে চিনে আর তাদের সাথে সে যথেষ্ট ফ্রি, তাই কারান বলে, বিয়ে করতে এসেছি, বউয়ের কাছে যাচ্ছে। কারণ বেহার মতো বলে ওঠে কথাটা। কাজিনরা সকলে হেসে ওঠে। কাজিনরা বলে, বউয়ের কাছে অবশ্যই যাবেন, কিন্তু তার আগে পকেটে থেকে সামান্য 5 লাখ টাকা বের করে দিবেন। 5 লাখ টাকা? আর 5 লাখ টাকাকে সামান্য বলছো তোমরা? জি কারণ ভাই, অতি সামান্য টাকা। 5 লাখ টাকার চেয়ে 1 টাকা কম হলেও এটা গেট খোলা হবে না। না, আপনি বিয়ের আসরে যেতে পারবেন। 5 লাখ টাকা কতটা শূন্য থাকে তোমরা তো জানো। এত টাকা দিয়ে আমি দিতে পারবো না। তবে আজ আপনার আর বিয়ে করা হবে না কারণ ভাইয়া। সকলের ভিড়ে পিছন থেকে একজন কথাটা বলে ওঠে। সব কাজিনরা সামনে থেকে সরে যায়। মেঘ পিছন থেকে বের হয়ে আসে। কারণ মেঘকে দেখে অবাক হয়ে বলে, মেঘ তুমিও? আমিও মানে? আমার আর বান্ধবীর বিয়ে, আর আমি গেট ধরবো না। তাড়াতাড়ি 5 লাখ টাকা দেন, না হলে কিন্তু আপনার আজ বিয়ে হবে না। মেঘের কথা শুনে কারণ বলে, মেঘ 5 লাখ টাকা দিলে আমার কাছ থেকে 1 টাকাও থাকবে না। বিয়ের পর তোমার বান্ধবীকে কি খাওয়াবো বলো? পরে আবিহার আমাকে না খেয়ে থাকতে হবে। ওহ, আমার গরিব কারণ ভাই। আচ্ছা, আপনাকে 5 লাখ টাকা দিতে হবে না, একটু 6 লাখ টাকা দেন। 5 লাখ টাকা চেয়ে 6 লাখ কম? অবশ্যই কম। আপনি যদি এখন টাকা না দেন তবে এইরকম করে আরও কমতে থাকবে, যেমন 6 লাখ থেকে 7 লাখ, এরপর 8 লাখ, 9 লাখ। কারান আর মেঘ সহ সকলের কথায় আদ্রিয়ান ভীষণ বিরক্ত বোধ করছে। মেঘ মনে হয় আদ্রিয়ানের বিরক্ত মাখা মুখে দেখে নাই, অবশ্যই তার দেখার ইচ্ছাও নাই। সে তার হাসি আনন্দে বজায় ব্যস্ত। আদ্রিয়ান বিরক্ত হয়ে বলে, কারণ যত টাকা চাইছে তা দিয়ে দে। মামার ব্যবসা থেকে কোটি কোটি টাকা আসে, ওরা তো মাত্র 5 লাখ টাকা চেয়েছে, এমন কিপটামি করিস কেন? আদ্রিয়ানের কথা শুনে কারণ বলে, এই আদ্রিয়ান, তুই কি আমার ভাই না শত্রু? বিয়ের গেটে কোথায় বোরের বন্ধুরা ঝগড়া করে টাকা কমায়, আর তুই টাকা দেওয়ার কথা বলছিস? কারণ তোর এইসব বকবকে আমি বিরক্ত হয়ে যাচ্ছি, দয়া করে টাকা দে। না, এই গেট খুলে আমাকে ভিতরে যেতে দে। আদ্রিয়ান, তুই না আসলে একটা বুইরা খাটাস, রস কষ সিঙ্গারা বুলবুলি তোর মতো কিছুই নাই। কারণ আর উপায় না পেয়ে পকেট থেকে টাকা বের করে মেঘসহ সকল কাজিনদের দেয়। এরপর তারা গেট খুলে বোরকে ভিতরে নিয়ে যায়। মেঘ আদ্রিয়ানের দিকে ফিরেও তাকায় না, তার মনে আর ইচ্ছাও জাগে না। আদ্রিয়ান ও মেঘকে এত মনোযোগ দিয়ে দেখে না। বিয়ে বাড়ির সকলে খাওয়া দাওয়া শুরু করে দেয়। মেঘ আর তার সাথীরা বোরের জন্য খাবার নিয়ে যায়। বিয়ে বাড়ির সকল অনুষ্ঠান সাধারণ বাঙালি নিয়মে হবে। কারণ সহ সকল বন্ধুদের হাত ধোয়ার জন্য মেঘ সহ সকলে তাদের হাত বাড়িয়ে দেয়। ভাগ্যক্রমে আদ্রিয়ান যখন হাত বাড়িয়ে দেয় তখন মেঘ বেখেয়ালিভাবে তার হাত ধরে। মেঘ যখন বুঝতে পারে এটা আদ্রিয়ান, তখন সে হাত ছেড়ে দিতে চায়, কিন্তু পরক্ষণে আবার হাত ধরে। কারণ আদ্রিয়ান এখন শুধু তার বন্ধু, দেবর আর অন্য কিছু না। মেঘ সযত্নে আদ্রিয়ানের হাত ধুয়ে দেয়, যেমন অন্যরা করে। মেঘের চোখের পানি জমে না। সে সাধারণভাবে সব কিছু করে যেন আদ্রিয়ান তার কেউ হয় না। সময় তখন বিকাল 4টা। কারণ বোর সেজে বসে আছে স্টেজে। তার আশেপাশে তার বন্ধু আর আদ্রিয়ান উপস্থিত রয়েছে। ফারহানা বেগম বিয়ের অনুষ্ঠানে আসেনি। ছেলের বিয়ের দিন মা বাবা যায় না, এটাই নিয়ম। যদিও আমেরিকায় এই নিয়ম কেউ মানে না। বাড়ির সিঁড়ি দিয়ে বধূ সাজা আবিহা নিচে নেমে আসে। তার মাথায় ওড়না, যা মেঘ সহ সকল কাজিনরা ধরে রেখেছে। বিয়ে বাড়ির সকলে সিঁড়ির দিকে তাকায়। মেঘ সহ সকল কাজিনরা আবিহাকে নিয়ে নিচে আসে।
কারণ আবিহাকে বউর সাথে দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। কি সুন্দর লাগছে তার বউ পুরীকে। কারণ যেন চোখ সরাতেই পারছে না। আবিহা স্টেজে আসার সম্পূর্ণ রাস্তা ফুলে পাপড়ি দিয়ে বিছানো রয়েছে। আবিহা স্টেজে বসে থাকা বোর সেজে থাকার কারণে কারণকে দেখে কারণ তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। দেখে আবিহা লজ্জা মিশ্রিত হাসি দেয়। মেঘ শুধু তাকিয়ে থাকে আবিহার দিকে ভালোবাসার মানুষের সাথে। যখন বিয়ে হয় তখন মানুষ কতটা হাসি খুশি থাকে, তবে পূর্ণতা যেন সবসময় প্রেমের বিয়ের মধ্যে আসবে না তা কিন্তু। পারিবারিকভাবেও বিয়ে হলে মানুষ সুখী হতে পারে। প্রতিটা মানুষ তার জীবনে উত্তম একজন জীবনসঙ্গীকে চায়, যে মানুষটা শুধু তার হবে, একান্তই ব্যক্তিগত তার। আবিহাকে স্টেজে নিয়ে যাওয়া হয়। কারণের পাশে বসায় আবিহাকে। আবিহা মাথা নিচু করে বসে আছে। সকল কাজিনরা ছবি তুলছে, ভিডিও করছে। কারণ আবিহা সামান্য কাছে যায়, এরপর ধীরে ধীরে বলে ওঠে, ইসমাই বউকে দেখতে সুন্দর লাগছে। বউ এত সুন্দর হয় না, আমার নজর লেগে যাবে। কারণের কথা শুনে আবিহার লজ্জা পরিমাণ দ্বিগুণ হয়ে যায়। সে মাথা নিচু করে ফেলে। কারণ শব্দ করে হেসে ওঠে। একটু পর কাজে আসে। বিয়ের স্টেজে পাশাপাশি বসে থাকা বোর বউয়ের সম্মতি নিয়ে বিয়ে পড়ানো শুরু করে দেয়। কাজী প্রথমে আবিহাকে জিজ্ঞেস করে, আবিহা মা, তুমি কি কারণ চৌধুরীকে বিয়ে করতে রাজি আছো? রাজি থাকলে কবুল বলো। আবিহা নিচু কণ্ঠে বলে ওঠে, কবুল কবুল কবুল। কাজী আবার কারণকে জিজ্ঞেস করে, কারণ তুমি কি আবিহাকে বিয়ে করতে রাজি আছো? জি আমি রাজি। কবুল কবুল কবুল। আলহামদুলিল্লাহ, বিয়ে সম্পূর্ণ হয়েছে। আজ থেকে আপনারা স্বামী স্ত্রী। আবিহা কবুল বলার সময় মেঘ একবার তাকায় আদ্রিয়ানের দিকে। 14 বছর বয়সে সেও এই মানুষটার জন্য কবুল বলেছিল, তাকে স্বামী হিসেবে গ্রহণ করেছিল। কিন্তু 7 বছর পর ওই মানুষটা তার জন্য ডিভোর্স পেপার সাইন করেছে। তার মুখ দিয়ে তালাক শব্দটা উচ্চারণ করেছে। অন্য নারীর সাথে সম্পর্ক করে তার প্রতি সত্যি মনে কোনো মায়া বা ভালোবাসা রাখা উচিত? মেঘে তো বোকা না যে মানুষ তার না ভালোবাসলেও লোভ করবে। মেঘ ঘৃণায় তার দৃষ্টি সরিয়ে নেয়। এরপর আবার বিয়ের অনুষ্ঠানে তার উপর মনোযোগ দেয়। বিয়ে শেষ হবার পর রিসোর্টের মাঝে গান বেজে ওঠে। সকল কাজিনরা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে নাচ শুরু করে দেয়। মেঘের গান শুনে মনে তার নাচের কথা। মেঘ তাড়াতাড়ি করে নিচে চলে যায়। এরপর গানের তালে তার ডান্স করতে থাকে। মিউজিক বেজে ওঠে। আরে দিল চালেঙ্গা আপনা কই বাহানা। সবাই নিজে থেকে গানটা ইউটিউব থেকে শুনে নিয়েন। মেঘ আর কাজিনদের সাথে সকল আত্মীয় স্বজনও যোগ দেয় নাচে। মেঘ কারণ আর আবিহাকে স্টেজ থেকে নিচে নেমে নিয়ে আসে। কারণ আবিহাকে নাচার জন্য আসতে বলে, কিন্তু আদ্রিয়ান নিষেধ করে দেয়। পরে কারণ জোর করে তাকে মাঠে নিয়ে আসে। মেঘ সহ সকলে নাচতে থাকে। আদ্রিয়ানও ডান্স করে। মেঘ আবিহার সাথে ডান্স করে যখন ওপর পাশে ফিরে, তখন তার সাথে দেখা হয় আদ্রিয়ানের, যে তার সামনে দাঁড়িয়েছিল। মেঘ কিছুক্ষণের জন্য থমকায়। এরপর সে আদ্রিয়ানের থেকে দূরে চলে যায়। অন্য কাজিনদের সাথে নাচতে থাকে। মেঘের এমন ব্যবহার আদ্রিয়ানের কাছে অদ্ভুত লাগে, তবে সে কিছু বলে না। তার কি আসে যায় মেঘের ইগনোরে। মেঘ মনে আনন্দে সকলের সাথে ডান্স করতে থাকে। ফাইনালি আবিহার কারণের বিয়ে সম্পূর্ণ হয়। রাত প্রায় 10:30। বিয়ে বাড়ির সকল কাজ সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়েছে। আদ্রিয়ান তার রুমে বসেছিল। তার ঘুম আসছে না, ভীষণ মাথা ব্যথা করছে। গরম গরম এক কাপ কফি ছাড়া মাথা ব্যথা তার ক্লান্তি কিছুই দূর হবে না। আদ্রিয়ান তার রুমের থেকে বের হয়, সিঁড়িদের নিচে নেমে যায়। বাড়ির ড্রয়িং রুমে জুড়ে এখন পিন নীরবতা। সকল আত্মীয় স্বজন ভীষণ ক্লান্ত, যার জন্য প্রত্যেকে রুমে বসে বিশ্রাম নিচ্ছে। শুধু কয়েকজন কাজের লোক ছাড়া অন্য কারো উপস্থিতি নাই। আদ্রিয়ান রান্নাঘরে যায়। উপস্থিত একজন কাজের মহিলাকে বলে, আমার মাথা ব্যথা করছে, এক কাপ কফি বানিয়ে দিবেন? ওকে স্যার। আপনি কি কবি এখানে খাবেন? না, আমার রুমে পাঠিয়ে দিও। ওকে স্যার। আদ্রিয়ান আর কথা বাড়ায় না, বড় বড় পা ফেলে সিঁড়ি দিয়ে উপরে চলে যায়। তবে আদ্রিয়ান তার রুমে না গিয়ে ছাদে যাওয়ার উদ্দেশ্য পা বাড়ায়। রুমে যেতে ইচ্ছে করছে না তার, আর ঘুমও আসছে না এখন। অন্যদিকে আবিহার রুমের দরজার বাইরে উকি দিচ্ছে মেঘ। তার শরীর বড় চাদর দিয়ে মোড়ানো, চোখ মুখ ছাড়া শরীরে অন্য অংশ দেখা যাচ্ছে না। মেঘের পোশাক আর তার উকি মারা দেখে যে কোনো মানুষ তাকে চোর মনে করবে। আদ্রিয়ান যখন ছাদের সিঁড়ি দিয়ে উপরে উঠতে যাবে, তখন হঠাৎ করে তার চোখ যায় মেঘের উপর। দূর হতে মেঘের মুখ দেখা যাচ্ছে না। তাছাড়া মেঘ পিছন থেকে ঘুরে দাঁড়িয়েছিল। তার পরনে সাদা চাদর। রাতের বেলায় অন্ধকারে এমন চাদর গায়ে দিয়ে আবিহার রুমের মধ্যে উকি ঝুঁকি কে দিচ্ছে? আদ্রিয়ানের সন্দেহ হয় কোথাও চোর নয় তো, চুরি করার জন্য রুমে বাহিরে এমন করে দাঁড়িয়ে আছে। কিন্তু আমেরিকায় এত বড় বিলাসবহুল রিসোর্টে চুরি করার সাহস কে দেখাবে? তবু আদ্রিয়ান মনের সন্দেহ দূর করার জন্য ধীর পায়ে হেঁটে যায় সেই দিকে। আজ আবিহার কারণের বাসর ঘর। বিয়ের পর আজ প্রথম তারা একই রুমে থাকবে। কারণ এখন ওর রুমে আসেনি, সে বন্ধুদের সাথে নিচে কথা বলছে। আবিহা রুমের ভিতরে বসে আছে। সকল কাজিনরা সকালে করা দুষ্টু পরিকল্পনা অনুসারে তার কাজ করছে। আর মেঘ দরজার বাহিরে পাহারা দিচ্ছে, কখন কারণ আসবে। আদ্রিয়ান ধীর পায়ে এগিয়ে গিয়ে মেঘের পিছনে দাঁড়ায়। মেঘ আদ্রিয়ানের উপস্থিতি টের পায় না। সে যখন পিছন ঘুরে কারণ এসেছে কিনা দেখতে যাবে, তখন হঠাৎ করে ধাক্কা খায় আদ্রিয়ানের বলিষ্ঠ বুকের সাথে। মেঘের মাথায় কিছুটা ব্যথা পায়। সে মাথা ব্যথা পাওয়ার স্থানে হাত দিয়ে মেঘ তার মাথা উঁচু করে উপরে তাকায়। সামনে থাকা মানুষটাকে মুখের দিকে তাকায়।
মেঘের থেকে অল্প দূরত্বে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে আদ্রিয়ান। মেঘ আদ্রিয়ানকে দেখার সাথে সাথে তার থেকে দূরে সরে যায়, কিন্তু আদ্রিয়ান মেঘকে দূরে যাওয়ার আগেই মেঘের হাত শক্ত করে ধরে ফেলে। আদ্রিয়ান বলে, মেঘ তুমি এত রাতে এখানে কি করছো, তাও আবার এমন চাদর মুড়ি দিয়ে আর চোরের মতো এমন ঘরের ভিতরে উকি দিচ্ছ কেন? আদ্রিয়ানের কথার কি উত্তর দিবে এখন মেঘ? যদি মেঘ তার শয়তানি পরিকল্পনার কথা আদ্রিয়ানকে বলে, তবে নিশ্চয়ই কাজিনদের মতো তাকেও রিসোর্টের বাইরে কান ধরে দাঁড়িয়ে করে রাখবে, সাথে উঠবসও করাবে। না না না, মেঘ এই শীতের রাতে কান ধরে উঠবস করতে পারবে না। আর রিসোর্টে এখন শত শত মানুষ রয়েছে, যদি কেউ মেঘকে উঠবস করতে দেখে নেয়, তবে তার মান সম্মান সব শেষ হয়ে যাবে। মেঘকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে আদ্রিয়ান ধমকে সুরে বলে ওঠে, কি হলো মেঘ, কথা বলছো না কেন? তুমি এত রাতে এখানে কি করছো? আদ্রিয়ানের ধমক শুনে মেঘ থতমত খেয়ে যায়। আদ্রিয়ানের ধমক শুনে মেঘ থতমত খেয়ে যায়। সে দ্রুত তার মনের মধ্যে মিথ্যা অজুহাত সাজায়। এরপর সামান্য ভয়ার্ত কণ্ঠে বলে ওঠে, আদ্রিয়ান স্যার, আমি আবিহার সাথে দেখা করতে এসেছি। আবিহা তো রুমে আছে, রুমের ভিতরে না গিয়ে বাহিরে এমন চোরের মতো উকি ঝুঁকি দিচ্ছ কেন? চোরের মতো উকি দিব কেন? আসলে আজকে তো আবিহার কারণে ভাইয়ের বাসর রাত, তাই একটু দেখার চেষ্টা করছিলাম। চলবে, গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর পরবর্তী পার্ট আজকেই দেবো, তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন একটু কষ্ট করে। ধন্যবাদ।